যেসব সেনা কর্মকর্তা চাকরিতে আছেন তাদের বিচারটা কি প্রক্রিয়া হবে? তারা কি সাধারণ কারাগারে আসবেন নাকি সেনা হেফাজতে থাকবেন? তাদের বিচারটা ট্রাইব্যুনালেই হচ্ছে নাকি অন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলো এসেছে সামনে। আরেকটা প্রশ্ন হচ্ছে, কিছু কিছু অফিসারের কথা উল্লেখ করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, তারা বলার চেষ্টা করছেন যে এই ব্যক্তিরা হয়তো ব্যক্তিগত পর্যায়ে এগুলোর সাথে জড়িত নন, কিন্তু তারা এমন ইউনিটের কমান্ডে ছিলেন যেই ইউনিট আসলে এই ধরনের গুমের সাথে জড়িত ছিল। এই দুটো ব্যাপারকে আরেকটু পরিষ্কার করার সুযোগ আছে কিনা? দেখেন, প্রথম হচ্ছে আমাদের দেশে এখন পর্যন্ত যে প্রচলিত আইন রয়ে গেছে এবং আইসিটি অ্যাক্টের যেটা আছে সেটা হচ্ছে গ্রেপ্তার করে কোর্টে উপস্থাপন করা। এর বিকল্প তো নেই, আপনি নিজেও আইনজীবী। একটা কথা শোনা যাচ্ছে যে কেউ কেউ মনে করছেন যে তাদেরকে আর্মি হেফাজতে রেখে কোর্টে উপস্থাপন করবে 22 তারিখ বা সময়ে সময়ে। যতক্ষণ পর্যন্ত একটা মানে জেলখানা ঘোষণা না হচ্ছে কোনো জায়গা, ততক্ষণ পর্যন্ত তো সেই সুযোগটা নেই। এটা হতে পারে যে কোনো বিশেষ জায়গায় কারাগার ঘোষণা করা হলো, সাবজেল ঘোষণা করা হলো। সাবজেল যদি ধরেন ক্যান্টনমেন্টের ভিতর কোনো একটা বিল্ডিংকে সাবজেল ঘোষণা সরকার যদি করে, সেইখানে কর্তৃত্ব থাকবে কিন্তু কারা কর্তৃপক্ষের। এটা মনে রাখতে হবে, কারা কর্তৃপক্ষই সাবজেলের নিয়ন্ত্রক। সেইটা হিসাবে তারা ওখানে থাকতে পারেন। যদি মানে সরকার সাবজেল ঘোষণা করে, সেখান থেকে উপস্থাপন করবে কোর্টে কারা পুলিশ, এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু এখন দেখছি যে এই বিষয়গুলো নিয়ে একেবারে খামাখা কিছু বিতর্ক, কিছু কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন হচ্ছে, আবার কোনো কোনো কর্তৃপক্ষ ওই ধরনের ইঙ্গিত দিচ্ছে, যেটি আসলে আইনের চোখে অচল। এক। 2 নম্বর প্রশ্নটা আপনি যেটা করেছেন সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অফিসার যারা এই যে 15 জনের ভিতরে আছেন, যাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা তেমনভাবে মানে বিষয়গুলির সাথে যুক্ত না, অপরাধের সাথে, এবং তারা জিয়াউল আহসানের একটা চক্রকে বলা হচ্ছে। দেখেন, জিয়াউল আহসান এবং তার বাইরে অনেকেই আছেন যারা এই পুরা প্রক্রিয়ার সাথে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়েছেন। এখন ধরেন আমরা যে দুটো বিষয় নিয়ে কথা বলেছি, সেই দুটো বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়ের হচ্ছে একটা হচ্ছে ব্রিগেডিয়ার আজমির যে জায়গায় ছিলেন সেই জায়গাটি, অর্থাৎ জেআইসি কে কন্ট্রোল করত, কারা কন্ট্রোল করত। সুপারিয়র রেসপন্সিবিলিটি বলতে যা বোঝায় আইসিটির অ্যাক্টে, সেই জায়গা অনুযায়ী কিন্তু যারা কর্তৃত্ব বহন করেন, যারা ওইটার কর্তা ব্যক্তি, তারা তো এই দায় এড়াইতে পারেন না, সেটা 1 দিনের জন্য হোক আর 1 মাসের জন্য হোক। যদি এখন ধরেন কেউ প্রশ্ন করে যে তৎকালীন পরিস্থিতিতে এইটা, ভাই তৎকালীন পরিস্থিতি বলেন আর বর্তমান পরিস্থিতি বলেন, একটা অপরাধ যখন সংগঠিত হচ্ছে, একটা মানুষের জীবন নিয়ে যখন ছিনিমিনি খেলা হচ্ছে, কোন ডিজিএফআই বলতে পারে যে আমি ওইটার দায়িত্ব নিব না? এটা বলার তো কোনো সুযোগ নাই, কারণ ডিজিএফআই সুপ্রিয়র রেসপন্সিবল ফর ডিজিএফআই এবং তার মানে জয়েন্ট ইন্টারোগেশন সেল টেল সব সহ। তারপরে ধরেন আমরা দেখেছি 5 তারিখের পর বেশ কয়েকদিন বিরতি দেওয়ার পর একেবারে আলামতগুলি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হলো। আপনার জেআইসির চেহারাটা দেখেছেন, যেই ওয়ালে লেখা ছিল অনেকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, মনের আকুতি বিকুতি, সব কিছু মুছে ফেলা হলো। রুম গোপন করতে মানে দেয়াল তুলে দিল, বড় করে ফেললো, অনেক কিছু পরিবর্তন করলো। আমি কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যে গুমের যারা উঠিয়ে নিচ্ছেন তারা যেমন দায়ী, যারা রেখেছেন তারা দায়ী, যারা এই আলামতগুলি ধ্বংস করছেন একই দায়ী হবেন। কেউ মনে করার কারণ নাই যে আমি ওইটার ঊর্ধ্বে থাকবো, আমার নাম এখনো আসে নাই, এটা মনে করার কোনো কারণ নাই। এই অপরাধগুলির সাথে যারা সরাসরি যুক্ত তাদের প্রত্যেকের এখানে হালকা করে দেখার কোনো সুযোগ নাই যে আমি 10 দিনের দায়িত্বে ছিলাম, আমি 2 মাসের দায়িত্বে ছিলাম, আমি 6 মাসের দায়িত্বে ছিলাম। নো, আমরা এইটা যখন অনুসন্ধান কার্যক্রম করেছি তার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমরা সব বিষয়গুলি নিয়ে ঘেটেছি, এবং কোনো কোনো কর্মকর্তার বক্তব্য, এই বিষয়গুলি তাদের অংশগ্রহণ বা তাদের কারা অংশগ্রহণ করেছেন, কারা কিভাবে, তাদের নামগুলি কিন্তু সেভাবে এসছে। এইখানে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন লেখালেখিতে আমরা একটা জিনিস পাচ্ছি যে 2-3 জনের বিষয়ে, বিশেষ করে 2 জনের নাম ধরে যে কথাগুলি বলা হচ্ছে,
আচ্ছা, বাইরে দেখে কি বলা যায় যে এই অভিযোগের সাথে যুক্ত কি যুক্ত না? এমন বড় রাষ্ট্রের বাহিনী কর্তৃক যে এত বড় অপরাধ, যেটা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এইটা কি যারা ঘটনা ঘটিয়েছে তারা কি প্রকাশ্যে ঘোষণা দিয়ে এমনকি পরিবারের কাছে বইলে এইসব করছে নাকি? আমাকে বলেন তো, ব্রিগেডিয়ার আজমি, সে তো একজন সামরিক কর্মকর্তা এবং সোর্ট পাওয়া কর্মকর্তা, অনেক সম্মান ছিল, তাকে যে আপনি একটা জায়গায় আটকিয়ে রাখলেন এবং আপনি যখন দায়িত্ব নিলেন তার আগেই হয়তো তাকে ওখানে আটকিয়ে রাখা হয়েছে। আপনি তো জানেন যে এখানে কাকে আটকিয়ে রেখেছেন, কারণ আপনি ডিজি ছিলেন অথবা সিটিটিসির দায়িত্বে এসছেন। আপনি জানেন না? সিটিআইবি অবশ্যই জানেন। জানার পর আপনি এই অপরাধের দায়িত্ব থেকে কেমনে পাশ কেটে যাবেন? আর যদি পাশ কাটতে চান, কোর্টে যান, কোর্টে স্বীকার করে আসেন যে আপনি কিভাবে এই দায়িত্বটা পেয়েছিলেন এবং ওইখানের দায়িত্বে আসলে কারা কারা ছিল। সরাসরি বলে দেন কে খাবার দিত, কোন ডাক্তার এসে চিকিৎসা করতো, কে এসে ইন্টারোগেশন করতো, বলে দেন। জি। এখন একটা কথা অনেকেই আর্মির, সেনাবাহিনীর অনেক পরিচিত জন আছেন, তো তারা মাঝে মাঝে বলতে চান যে দেখেন আপনারা যেই লেভেলে এটা নিয়ে আসছেন, তাহলে ভবিষ্যতে তো গোয়েন্দা কার্যক্রম। আরে ভাই, এটা কি গোয়েন্দা কার্যক্রমের অংশ? আপনি আপনার দেশের নাগরিকরা এইভাবে রেখে নির্যাতন করেছেন, টর্চার করেছেন, এটা গোয়েন্দা কার্যক্রমের অংশ? গুম কমিশনের যে আমরা যে ইয়েটা তৈরি করেছি, ডকুমেন্টারি, সেখানে আপনি দেখবেন ডিজিএফআই সাবেক একজন ডিজি, তিনি কিন্তু আমাদের কাছে বলে গেছেন, স্বীকার করেছেন যে সাকা চৌধুরীর ছেলে, নামটা বলি, হুম্মাম কাদের, তাকে আটক রাখা হয়েছিল এবং তিনি প্রধানমন্ত্রীর কাছে একাধিকবার, কমপক্ষে 2 বার তিনি গিয়েছিলেন যে তাকে ছেড়ে দেওয়া হোক, তার বাবার ফাঁসি হয়েছে ইত্যাদি। কারণ তারা আবার পারিবারিকভাবে পরিচিত, মানে আকবর সাহেবের, মানে জেনারেল আকবর এবং জেনারেল আকবরের নানা হচ্ছেন নুরুল ইসলাম সাহেব, গভর্নর ওই নোয়াখালীর 75-এর, এবং সাকা চৌধুরীর বাবা, এই দুজনের ভিতর এক ধরনের পরিচয় ছিল, ব্যবসা বাণিজ্য করেছেন চিটাগাং, এই সূত্রে ওনাদের পরিচিতি আছে। ফলে উনি 2 বার কমপক্ষে গিয়েছিলেন এবং সেইখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, যখন আমরা প্রশ্ন করলাম, আমাদের একজন সহকর্মী প্রশ্ন করলেন যে আপনি যে তাকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন, ওনার পক্ষে কি ছাড়া সম্ভব ছিল? উনি বলেছেন ওনার জ্ঞাত, মানে ওনারকে না জানিয়ে কেউ রাখতে পারে না, আর একটা হচ্ছে উনি চাইলে ছাড়া যাবে না, এটা ভাবার কোনো কারণ নেই, অন্য কোনো নির্দেশের প্রয়োজন হয় না। তো এটার মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট যে ডিজিএফআই যারা ছিলেন তারা এই বিষয়গুলি জানতেন এবং তারা জানতেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে হচ্ছে, প্রধানমন্ত্রী নির্দেশ দিলে ছাড়া যায়।